ক্লাস 11 এর কেমিক্যাল বন্ডিং নাকি খুব কঠিন, বন্ডিং থেকে নাকি কোশ্চেন সলভ হয় না, এই জিনিসটা সম্পূর্ণ মিথ এবং এটাকে প্রমাণ করে দিয়েছে আমাদের ধামাকা প্রো ব্যাচের ছেলেমেয়েরা। মারাত্মকভাবে বন্ডিং আমাদের চলছে, প্রায় শেষের পথে। তোরা প্রত্যেকে জানিস এই কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা শুধুমাত্র ক্লাস 11 নয়, বরং যখন তোরা ক্লাস 12 এ উঠবি তখন প্রত্যেকটা ক্ষণে ক্ষণে প্রত্যেকটা পদে পদে তোদের লাগবে। যতদিন কেমিস্ট্রি পড়বি কেমিস্ট্রির ব্যাকবোন কেমিক্যাল বন্ডিং তোর সাথে রাখতেই তোকে হবে। এবার দাদা এই কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা থেকে তোমার অ্যাপ্রোচটা কি? আমি বলছি দেখ, আমি 3 রকম ভাবে করেছিলাম। আমি প্রথমে আমাদের আগের বছরের পুরো ওয়ান শট ছেলেমেয়েদেরকে দিয়ে দিয়েছিলাম। ওরা চ্যাপ্টারটা পড়ানোর আগে গোটা ওয়ান শটটা দেখলো, মাথার মধ্যে একটা লেয়ার হলো। তারপরে আমি প্রত্যেকটা ক্লাস লাইভ করাচ্ছি, প্রায় 7-8টা ক্লাস মতো হয়ে গেছে, 7টা তো মনে হয়ে গেছে। ওই লাইভ গুলোর মাধ্যমে তার মাথার মধ্যে আবার নতুন করে নতুন মেমোরি সেল তৈরি হলো, সে একদম জিনিসটাকে গ্র্যাব করলো। তারপরে প্রত্যেক সপ্তাহে আমরা কেমিক্যাল বন্ডিং এর কোশ্চেন সলভ করাচ্ছি, প্লাস যে ক্লাসগুলো আমরা লাইভের মধ্যে করিয়েছি সেগুলোরই একটা করে ছোট্ট 15 মিনিটের রিভিশন ভার্সন দিচ্ছি। এর বাইরে কোথায় যাবি? অ্যাডভেঞ্চার একাডেমি মডেল এটা। আমি বারবার করে বলেছিলাম, তোরা দেখেছিলি ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্সের নতুন কিছু করেছিলাম, ক্লাস 11 কেমিস্ট্রিতেও করলাম। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। ভাই কেমিস্ট্রি কাঁপছে তো? কেমিস্ট্রি প্রেমে পড়ে গেছিস তো? বলেছিলাম তো কেমিস্ট্রি প্রেমে ফেলে দেবো, তো চল দেখবি। আমি বারবার করে বলছি এই যে ক্লাসেস গুলো আমি করাচ্ছি সেগুলো তাদের জন্য এফেক্টিভ যারা আমাদের ব্যাচের মধ্যে প্রত্যেকটা কেমিস্ট্রির ক্লাস একদম ডিটেলে করছে, প্রত্যেকটা জিনিসকে ক্র্যাক করছে এবং কেমিস্ট্রিকে ভালোবাসতে শিখছে, বা যারা অন্যান্য জায়গাতে কেমিস্ট্রি পড়ছিস, যারা অলরেডি কেমিক্যাল বন্ডিংটাকে পড়েছিস। যদি তুমি না পড়ে থাকো তাহলে রিভিশন ভার্সন কিন্তু তোমার জন্য নয়। তুমি আগে আমাদের ব্যাচ থেকে বা অন্যান্য জায়গা থেকে কেমিক্যাল বন্ডিং পড়ো। দেখ ভাই, আমি কেমিক্যাল বন্ডিং এর ফার্স্ট লেকচারের মধ্যে যতটা করেছিলাম তারপর থেকে বলি, তোরা জানিস আমরা ভিএসসি পিআরটাকে শুরু করেছিলাম। ভিএসসি পিআর মানে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, তোরা দেখেছিলি। আগের দিন আমরা একটা আয়নীয় যৌগের মধ্যে সমযোজী চরিত্রকে খুঁজে পেয়েছিলাম এবং আমি তোদেরকে তার কারণটাও বলেছিলাম। তোরা সমযোজী অণু তো তৈরি করে দিতে পারলি, এবার সমযোজী অণুটাকে তো আকার আকৃতি প্রদান করতে হবে রে ভাই। ওই আকৃতি প্রদান করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে ইলেকট্রন পেয়ারের একটা গল্প আছে। দাদা ইলেকট্রন পেয়ার মানে কি? ইলেকট্রন পেয়ার মানে হচ্ছে বোথ বন্ড পেয়ার এন্ড লোন পেয়ার। তুই যদি একটু দেখিস সেই অ্যামোনিয়া অণুটাকে, তাহলে দেখবি এখানে হাইড্রোজেনের সাথে যে 3খানা বন্ড আছে, প্রত্যেকটা বন্ডে 2টো করে ইলেকট্রন আছে। তাহলে এই 2টো ইলেকট্রন মিলে হয় একটা পেয়ার, এদেরকে আমরা বলে থাকি বন্ড পেয়ার। আর এই যে মাথার উপরে যেটা রয়েছে এটাকে আমরা বলে থাকি লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। যারা আমাদের ব্যাচের মধ্যে পড়িস আমি দাবি করে বলতে পারি তোর এন্টায়ার স্কুলের মধ্যে তুই সবচেয়ে ভালো কেমিস্ট্রি অলরেডি শিখে গেছিস এবং তুই এগুলো ঝটকা মেরে বলে দিতে পারবি যে কোনটা কটা বন্ড পেয়ার, কোনটায় কটা লোন পেয়ার থাকে, কে কটা বন্ড করবে, কিভাবে করবে। এবার দেখ, তোরা নিশ্চয়ই জানিস যে এই প্রত্যেকটা বন্ড পেয়ার এবং লোন পেয়ার সবকটাই তো ইলেকট্রন, সবকটাই তো নেগেটিভ। নেগেটিভ নেগেটিভের মধ্যে কি হয়? রিপালশন হয়। তুই আর তোর একজন ধর বান্ধবী পাশে বসে আছিস, তুই দেখছিস খুব চাপাচাপি হচ্ছে, তোর বান্ধবী তোকে 2টো চড় মেরে দিয়েছে, তুই কি করছিস? তুই তখন কি করবি? তুই একটু সামনে সরে যাবি, ও একটু পেছনে সরে যাবে, একটু কমফর্টেবলি বসার চেষ্টা করবি, মানে বিকর্ষণটাকে কমানোর চেষ্টা করবি যাতে যাত্রাপথটায় তোকে আর চড় না খেতে হয়। এখানেও তাই হয়। এই যে ইলেকট্রনস গুলো দেখছিস বন্ডের মধ্যে, এই যে ইলেকট্রনস গুলো লোন পেয়ারের মধ্যে, এদের মধ্যে কনস্ট্যান্ট বিকর্ষণ চলছে। ওরা নিজেদেরকে একটুখানি রিঅ্যারেঞ্জ করে, এই বন্ডটা একটু চেপে যায়, ওই বন্ডটা একটু সরে যায়, এই বন্ডটা একটু বেঁকে যায়, লোন পেয়ারটা একটু পেছনে হয়ে যায়। এই রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে তারা বিকর্ষণটাকে সর্বনিম্ন করে ফেলে। এই বিকর্ষণটা সর্বনিম্ন যখনই করলো, ওরা যে এদিক ওদিক হলো, তার মানে একটা শেপ তৈরি হলো। ওই শেপটাই হচ্ছে সমযোজী অণুর আকৃতি এবং এটাই হচ্ছে ভিএসসি পেয়ার এর ফার্স্ট রুল, দা স্টেরিক নাম্বার রুল। স্টেরিক নাম্বার মানে দা নাম্বার অফ বন্ড পেয়ার এন্ড লোন পেয়ার। তোরা প্রত্যেকে জানিস ওটা কি করে করতে হয়, আমি তোদেরকে বলেছিলাম। ধর মিথেন আছে, তুই বল এখানে কতগুলো বন্ড আছে? দাদা কার্বনের সাথে 4টে বন্ড আছে। আমি তোদেরকে বারবার করে শিখিয়েছি নাম্বার অফ বন্ড যতগুলো থাকবে ততগুলো সিঙ্গেল ইলেকট্রনের প্রয়োজন পড়বে। কারণ তোরা দেখেছিস যতগুলো সিঙ্গেল ইলেকট্রন অ্যাভেলেবেল, ধর হাইড্রোজেনের একটা সিঙ্গেল ইলেকট্রন, কার্বনের একটা সিঙ্গেল ইলেকট্রন যদি একসাথে থাকে তবে তো একটা বন্ড হবে। তাহলে দাদা কার্বনের সাথে হাইড্রোজেনের 4টে বন্ড আছে, তাহলে আমার কার্বনের 4টে সিঙ্গেল ইলেকট্রন দরকার, যারা হাইড্রোজেনের 4টে ইলেকট্রনের সঙ্গে যুক্ত হয়ে 4টে বন্ড করতে পারবে। দেখো কার্বনের 4টে সিঙ্গেল ইলেকট্রন আছে বলে তো মিথেনটা গঠিত হতো। দাদা কার্বন তো 2s2 2p2, কারণ আমাদের তো যোজ্যতা কক্ষপথটা দেখতে হবে। দাদা যোজ্যতা কক্ষপথ কেন? আরে পেয়ারের থিওরিটার নাম কি? ভ্যালেন্স শেল। ভ্যালেন্স শেল মানে যোজ্যতা কক্ষপথ। যোজ্যতা কক্ষপথ দিয়ে তো বন্ডিং হবে রে ভাই। তাহলে 2s2 2p2। দাদা 2s2 2p2 করার সময় তো দেখতে পাচ্ছি এখানে 2খানা সিঙ্গেল ইলেকট্রন আছে, তো 2খানা সিঙ্গেল ইলেকট্রন দিয়ে তো দাদা 2টো বন্ড হয়। তুমি তো শিখিয়েছো নাম্বার অফ বন্ড ইকুয়াল টু নাম্বার অফ সিঙ্গেল ইলেকট্রন। তাহলে 2টো সিঙ্গেল ইলেকট্রন দিলে 2টো বন্ড হবে। আমি বললাম এই জন্যই তো হিট দিয়ে কি এক্সাইটেড স্টেটে নিয়ে যেতে হবে। যেই মাত্র নিয়ে গেলাম, এই যে নিচে ইলেকট্রনটা এরকম ছিল, এই লো স্পিন ইলেকট্রনটা ডাউন স্পিন ইলেকট্রনটা চলে গেল,
পাশে চলে গেল, সঙ্গে সঙ্গে 4টে আনপেয়ার্ড ইলেকট্রন হলো। এই 4টে আনপেয়ার্ড ইলেকট্রনের সঙ্গে 4টে হাইড্রোজেনের 4টে 1s এ অবস্থিত 4টে আনপেয়ার্ড ইলেকট্রন, এই একটা দেবে, একটা বন্ড তৈরি করবে, গল্প শেষ। তাহলে মোট কটা বন্ড হলো? 4টে বন্ড হলো। 4টে বন্ড আমি বারবার করে শিখিয়েছি, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইকুয়াল টু নাম্বার অফ বন্ড। এই কথাগুলো নিশ্চয়ই এখন তোর কানের মধ্যে একদম গং গং করে বাজছে, বারবার করে শেখানো হয়। ইকুয়াল টু নাম্বার অফ বন্ড পেয়ার, যতগুলো বন্ড হবে ততগুলোই বন্ড পেয়ার হবে। তাহলে বল বন্ড পেয়ার কটা? 4টে। নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কটা? 4টে। বন্ড কটা? 4টে। তাহলে বিপি 4। কোনো কি পেয়ার ইলেকট্রন দেখছিস? না। তাহলে লোন পেয়ার কটা? 0। তাহলে স্টেরিক নাম্বার কত? বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার 4 প্লাস 0 0, 4। গল্প শেষ, ব্যাস। এবার দেখবি বিভিন্ন রকমের এক্সাম্পল তোদেরকে আমি করিয়েছিলাম, BCl3 করিয়েছিলাম। BCl3 প্রথমেই কি দেখবি? কটা বন্ড আছে। যদিও এখন তোরা এগুলো সব হাইব্রিডাইজেশনের মাধ্যমে শিখে গেছিস, এগুলো তোদেরকে এখন দেখাচ্ছি, তুই বলছিস দাদা এগুলো তো সব হাইব্রিডাইজড হয়ে যাবে। একদম ভাই, ওগুলো আসবে আস্তে আস্তে, সব তোরা জানিস এখন। দেখ 2s2 2p1 আছে, তুই দেখছিস দাদা একটা আনপেয়ার্ড ইলেকট্রন। আরে একটা আনপেয়ার্ড ইলেকট্রন দিয়ে কি হবে রে? না, কারণ 3টে বন্ড আছে, 3টে বন্ড মানে 3টে আনপেয়ার্ড ইলেকট্রন দরকার। তো পাঠা এটাকে নে 3টে আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে গেল, 3টে ক্লোরিন বন্ড করলো। আমি বারবার করে শিখিয়েছি, দেখ ক্লোরিন কি দিয়ে বন্ড করবে? পি দিয়ে। কেন? কারণ ক্লোরিন হচ্ছে 3s2 3p5। দেখ 3s2 এর মধ্যে আছে 3p5 আছে, তাহলে কটা আনপেয়ার্ড ইলেকট্রন ক্লোরিনের মধ্যে আছে দাদা? একটা। তাহলে ক্লোরিন কটা বন্ড করতে পারে? একটা। কাকে দিয়ে বন্ড করতে পারে? 3p ইলেকট্রনটা দিতে। ওই জন্য 3p ইলেকট্রনটা দিয়ে যেহেতু বন্ড করবে, বোরনের এস এর সঙ্গে ক্লোরিনের পি, ওই জন্য বন্ডটার নাম sp। বোরনের পি এর সঙ্গে ক্লোরিনের পি, বন্ডটার নাম pp সিগমা। এখানেও দেখ pp সিগমা। ব্যাপারটা বুঝতে পারছিস কিভাবে কেমিস্ট্রিটাকে শেখানো হয়? যারা এগুলো প্রথমবার দেখছিস এবং চোখে সর্ষে ফুল দেখছিস, তাদের জন্য বলে রাখি, তোরা যদি চাস এইভাবে বন্ডিংটাকে একদম গোড়া থেকে রপ্ত করতে, এই রিভিশন দিয়ে কিন্তু তুই বন্ডিং রপ্ত করতে পারবি না, যদি তুই কোথাও না শিখে থাকিস এখন এগুলো। যদি এগুলো দেখে তোর মনে হয় আননোন, তুই ব্যাচের মধ্যে চলে তুই কেমিস্ট্রি শিখে যাবি। তোর দায়িত্ব নেবার, আমার দায়িত্ব নিয়ে নিতাম আমি, তোকে কেমিস্ট্রি শেখানোর দায়িত্ব নিয়ে নেবো, এইটুকু বলতে পারি। কেমিস্ট্রি শিখে যাবি তুই ভাই। কেমিস্ট্রিতে ছেলেমেয়েরা বছরের শেষে গিয়ে সেমিস্টারটাকে কাঁদে, তার থেকে ভালো তুই প্রথম থেকে পড়, যদি কোথাও না পড়ে থাকিস এখনো। নেক্সট PCl5, দেখ ফসফরাসের 3s2 3p3। তোরা জানিস 3s2 3p3 যখন আছে দাদা 3টে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, কিন্তু 3টে আনপেয়ার্ড ইলেকট্রন দিয়ে তো 5টা ক্লোরিনের সঙ্গে 5টা বন্ড হবে না। তাহলে কি করব? পাশে একটা 3d ফাঁকা আছে, দাদা 3d কোথায়? আরে কি বলেছি, 3d থাক কি 3d না থাক, আরে ইউজ হোক কি না হোক, 3d 3s3p আছে মানে 3d আছে, সে তোর ইউজ করিস কি না করিস। তাহলে দাদা সঙ্গে সঙ্গে এই ইলেকট্রনটা এখানটা চলে যাবে এক্সাইট করে, বললাম একদম। তাহলে কটা আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে গেল? 5টা। তাহলে 5টা ক্লোরিনের সঙ্গে 5টা বন্ড হয়ে গেল। দাদা সিঙ্গেল ইলেকট্রনই সব, তার মানে সবকটাই বন্ড পেয়ার। নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, নাম্বার অফ বন্ড পেয়ার। তাহলে বন্ড পেয়ার কটা আছে? 5টা। লোন পেয়ার কটা আছে? 0। তাহলে স্টেরিক নাম্বার কত? 5। গল্প শেষ। এই যে স্ট্রাকচারটা এরকম হয়, এই স্ট্রাকচারটা আঁকারও কায়দা বলে দিয়েছি পরবর্তী ক্লাসগুলোর মধ্যে, পুরো একটা চার্ট ধরে তোদেরকে দিয়ে দিয়েছে কিন্তু অ্যাপের মধ্যে। ওই চার্টটা দেখবি, সঙ্গে সঙ্গে সব বন্ড পেয়ার ধরে প্র্যাকটিস করবি, সব গল্প শেষ, পরীক্ষায় সব পেরে যাবি। দেখ এই জিনিসটা কি করে আঁকতে হয় একটুখানি বলে দিই। এটা হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল জিওমেট্রি। এখানে ফসফরাসটা থাকে ইন দ্য প্লেন অফ দ্য পেপার, আর এই যে 3খানা ক্লোরিন দেখছিস এদেরকে ইকুইটোরিয়াল ক্লোরিন বলে, এরাও থাকে ইন দ্য প্লেন অফ দ্য পেপার, বারবার করে শিখিয়েছি। আর এই যে এরকম একটা পেন ওপর থেকে নিচের দিকে ঢুকিয়ে দেবে, একটা ক্লোরিন ওপরে দেখছিস, একটা ক্লোরিন নিচে দেখছিস, এই যে তুই পেনটা ঢুকিয়ে দিয়েছিস, একটা ক্লোরিন ওপরে আছে, একটা ক্লোরিন নিচে আছে, আর 3টে ক্লোরিন এই ফসফরাস যে প্লেনটার মধ্যে আছে, এই প্লেনটাতেই 3 কোণের মধ্যে রয়েছে। তাহলে এই ফসফরাস এই ক্লোরিন 3টে একই প্লেনে, এই ক্লোরিনটা ওপরে, এই ক্লোরিনটা নিচে, গল্প শেষ। দিস ইজ দ্য ট্রাইগোনাল বাইপিরামিডাল PBP জিওমেট্রি। এখানে এই 3টে বন্ড কি ইকুইটোরিয়াল বন্ড বলে, ওপর নিচের বন্ডগুলোকে অ্যাক্সিয়াল বন্ড বলে। তোদেরকে শিখিয়েছি অ্যাক্সিয়াল বন্ড খুব দুর্বল প্রকৃতির হয়, 12 কেমিস্ট্রিতে শেখাবো, ওই জন্য ওগুলো তাড়াতাড়ি ভাঙে, এবং PCl5 একটা ক্লোরিনেটিং এজেন্ট, সব শেখাবো। এই অ্যাক্সিয়াল বন্ডগুলোর সাথে ইকুইটোরিয়াল বন্ডের 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, আর ইকুইটোরিয়াল বন্ডের একে অপরের সঙ্গে 120 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। চল নেক্সট দেখবি, এই জিনিসটা বলছিলাম কি বলছিলাম এটা, আরে ওগুলো তো পরে বলছিলাম, চলো দেখি। SF6 এর ক্ষেত্রেও একই রকম ভাবে তুই গুনতে পারিস, বন্ড পেয়ার 6টা হয়, লোন পেয়ার 0 হয়, অক্টাহেড্রাল জিওমেট্রি হয়। IF7 এর ক্ষেত্রে এমনি ধরনের একটা শেপ হয়, এই ওপরে একটা 7 থাকে, ওপরে একটা 7। এই যে তুই শেপটা দেখছিস, শেপের মধ্যে যে কটা ফ্লুরিন আছে এগুলো সব ইকুইটোরিয়াল, ওপর নিচে যেগুলো আছে সেগুলো অ্যাক্সিয়াল। চলো এগুলো সেই চার্টটা, যে চার্টটা আমি দেখবি এই চার্টটা আরো মডার্ন ওয়েতে, আরো মানে হাইব্রিডাইজেশনে পরে একটা উন্নত মানের চার্ট দিয়েছিলাম, যেটার মধ্যে পাশে পাশে হাইব্রিডাইজেশনও লেখা ছিল, প্রত্যেকটা বন্ড পেয়ার লোন পেয়ার লেখা ছিল, পাশে অন্যান্য কম্পাউন্ড গুলো সব দেওয়া ছিল। যাই হোক, এগুলো সব দেখবি, তোদেরকে করিয়ে দিয়েছিলাম, তোরা সব প্রসেস জানিস, কিভাবে চার্ট দেখে বন্ড পেয়ার লোন পেয়ার মেলাতে হয়, হাইব্রিডাইজেশন দেখতে হয়, তোরা এখন সব জেনে গেছিস। চলো হয়ে গেছে এগুলো। আচ্ছা VSEPR এর রুল নাম্বার 2 কি বলে?
রুল নাম্বার 2টা ছিল একটা বিশেষ ধরনের জিনিস। তুই দেখলি স্টেরিক নাম্বার দিয়েই কিন্তু সমস্ত ধরনের শেপ হয়। তখন আমি তোকে জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ রে তুই এক কাজ কর, তুই 3 জনের স্টেরিক নাম্বার বার কর। তুই বলেছিলি যে দাদা কার কার, আমি বললাম মিথেন কর, অ্যামোনিয়া কর আর জল কর। তুই বললি দাদা 3 জনের স্টেরিক নাম্বার আমার 4 বেরোচ্ছে। আমি বললাম ভেরি গুড। তাহলে যদি 4 বেরোয় তাহলে তুই আমাকে বল, এই যে মিথেনের ক্ষেত্রে তুই দেখেছিলি একটা স্ট্রাকচার, তুই যখন 4 দেখেছিলি, দাদা 4 দেখেছিলাম, 4 এই যে 4 দেখেছিলাম, 4-এর ক্ষেত্রে চতুস্তলকীয় গঠন ছিল। আমরা তো ছোটবেলা থেকে ক্লাস 10-এ পড়েছি যে মিথেনের গঠন চতুস্তলকীয়। আমি বললাম হ্যাঁ। তাহলে দাদা এই 3 জনেরই দেখো স্টেরিক নাম্বার 4 আছে, তাহলে 3 জনের গঠনই চতুস্তলকীয় হওয়া উচিত। আমি বললাম হ্যাঁ উচিত তো অবশ্যই, বাট হয় না। কেন? মিথেনের গঠনটা চতুস্তলকীয় হয়, অ্যামোনিয়ার গঠনটা পিরামিডাকাল হয়, আর জলের গঠনটা কৌণিক বা ভি আকৃতির হয়। এরকম কেন হলো? তুই একটু স্টেরিক নাম্বার 4টা কোথা দিয়ে পেয়েছিলি চিন্তা করে দেখতো। মিথেনের ক্ষেত্রে স্টেরিক নাম্বার 4 হয়েছিল, বন্ড পেয়ার 4টে ছিল, লোন পেয়ার 0 ছিল। অ্যামোনিয়ার ক্ষেত্রে স্টেরিক নাম্বার 4 হয়েছিল, বন্ড পেয়ার 3টে ছিল, লোন পেয়ার 1টা ছিল। তার মানে বন্ড পেয়ারের সংখ্যা কমছে, লোন পেয়ারের সংখ্যা বাড়ছে। আর জলের ক্ষেত্রে 2-2 ছিল। আমি তোদেরকে বলেছিলাম এই জিনিসটা, যে লোন পেয়ার যেটা থাকে সেটা কেবলমাত্র একজনের দ্বারা অধিকৃত থাকে। তোরা দেখেছিস নাইট্রোজেনের উপরে লোন পেয়ার, আর কি কেউ আছে ওখানে? যেমনি বন্ড পেয়ার দুদিক থেকে আকৃষ্ট থাকে। তাহলে বন্ড পেয়ারের যে ওভারঅল ভলিউমটা থাকে সেই ভলিউমটা অনেক কম থাকে, কিন্তু লোন পেয়ারের ক্ষেত্রে দেখ যেহেতু একদিক থেকে আকৃষ্ট, ওই জন্য ওভারঅল ভলিউমটা এই দিকটায় অনেকটা বেশি এবং এর ভলিউমটা বড়। সেটার জন্য লোন পেয়ারের মধ্যে বিকর্ষণ সবচেয়ে বেশি, তারপরে লোন পেয়ার বন্ড পেয়ার, তারপরে একদম লাস্টে বন্ড পেয়ার। যখন তুই এই জিনিসটা দেখতে পাচ্ছিস 3 রকম ক্ষেত্রে, 3টের ক্ষেত্রে তুই দেখ মিথেনের ক্ষেত্রে কোনো লোন পেয়ার নেই। তার মানে এখানে বন্ড পেয়ার গুলোর মধ্যে রিপালশন হচ্ছে এবং এরা নিজেদেরকে অ্যারেঞ্জ করে বিকর্ষণটাকে মিনিমাম করছে। দেখা যাচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট এবং জিওমেট্রিটা মানে যেটা ওদের শেপটা আছে সেটা হচ্ছে টেট্রাহেড্রাল। কিন্তু যখন অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা দেখছি তখন দেখছি ডিউ টু দ্য প্রেজেন্স অফ দিস লোন পেয়ার, এই লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ারস গুলোর একটা রিপালশন দেখতে পাওয়া যাচ্ছে এবং এই রিপালশনটার জন্য যে অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 28 মিনিট হচ্ছিল তা হচ্ছে না, বরং এই বন্ডস গুলো আরো ভেতরের দিকে চেপে আসছে। কারণ লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে যে রিপালশনটা সেটা তো বেশি অ্যাজ কম্পেয়ার টু বন্ড পেয়ার। তাহলে লোন পেয়ারস গুলো বন্ড পেয়ারস গুলোকে ঠেলে চেপে দিচ্ছে, সেই জন্য অ্যাঙ্গেলটা কমে গিয়ে প্রায় 107 ডিগ্রির কাছাকাছি হয়ে যাচ্ছে রে। জলের ক্ষেত্রে কি হচ্ছে? লোন পেয়ারের মধ্যে বিকর্ষণ সবচেয়ে বেশি, তাহলে লোন পেয়ার গুলো এইদিকে চেপে আসছে, যত এইদিকে চেপে আসছে তার সাথে বন্ড পেয়ারের রিপালশন বাড়ছে, ফলে বন্ড পেয়ারস গুলোকে আরো চেপে দিচ্ছে, ফলে 107 ডিগ্রি থেকে আরো কমে 105 ডিগ্রি হয়ে যাচ্ছে। নিশ্চয়ই বুঝতে পারলাম যে স্টেরিক নাম্বার সেম হতে পারে কিন্তু স্ট্রাকচার বা অ্যাঙ্গেল যে সেম হবে তার কোনো মানে নেই, বিকজ লোন পেয়ারের জন্য সমস্ত কেস ঘেটে যায়। গল্প শেষ। এটা হচ্ছে ভিএসি পেয়ারের 3 নম্বর রুল। বলেছিলাম NH3 আর NF3 আছে, দেখতে একই রকম, একটার মধ্যে হাইড্রোজেন আছে একটার মধ্যে ফ্লুরিন আছে, বাট তা সত্ত্বেও তোরা দেখতে পাচ্ছিস NH3 এর ক্ষেত্রে যে HNH এই যে বন্ড অ্যাঙ্গেলটা সেটা 107 ডিগ্রি হয়, কিন্তু NF3 এর ক্ষেত্রে FNF বন্ড অ্যাঙ্গেলটা 102 ডিগ্রি হয়। তো এইটা NF3 তে আরো কম কেন বন্ড অ্যাঙ্গেল, সেটা দেখার জন্যই দেখবি এই ধরনের একটা জিনিস দেখিয়েছিলাম যে এখানে দেখ লোন পেয়ার তো সেম আছে, এটা লোন পেয়ার দাদা কি করে সেম হয়েছে সেটা এখন আমাদের ছেলেমেয়েরা পারবে। তোরাও যারা এতক্ষণ দেখলি একটুখানি সেন্স লাগা, একটুখানি ইলেকট্রন বিন্যাস কর, দেখ কটা বন্ড লাগবে, কটা আনপেয়ার ইলেকট্রন লাগবে করে দেখ, দেখবি দুটোর মধ্যেই একটা করে লোন পেয়ার থাকছে, বাকি 3টে করে বন্ড পেয়ার থাকছে। দেখ যখন বন্ড পেয়ারস গুলো দেখ, আমি এখানে সুবিধার জন্য দুটো দেখিয়েছি যাতে বেশি ক্লামজি না হয়ে যায়। নাইট্রোজেন হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের থেকে নাইট্রোজেন অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে বন্ড পেয়ারস গুলো নাইট্রোজেনের দিকে শিফট করে আছে। এখানে নাইট্রোজেন আছে ফ্লুরিন আছে, বল কে বেশি ইলেকট্রোনেগেটিভ? ফ্লুরিন। তাহলে বন্ড পেয়ারস গুলো কার দিকে শিফট করে আছে? ফ্লুরিনের দিকে। যখন বন্ড পেয়ারস গুলো নাইট্রোজেনের দিকে শিফট করেছে তখন বন্ড পেয়ারস গুলোর মধ্যে মারাত্মক রকমের রিপালশন হচ্ছে, কারণ কাছাকাছি আছে। রিপালশনের জন্য এই বন্ড গুলো একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে, আর এখানটায় যে এদের মধ্যে ডিস্টেন্সটা অনেক বেশি, ফলে রিপালশনটা অতটা বেশি নেই, সেই কারণে এরা কাছাকাছি থাকছে তুলনামূলক ভাবে। সেই জন্যই এখানে বন্ড অ্যাঙ্গেলটা বেশি অ্যাজ কম্পেয়ার টু এটার মধ্যে। এখানে যে বন্ড অ্যাঙ্গেলটা 102 দেখছিস, কেন এটার মধ্যে বাড়ছে? কারণ এখানে ইলেকট্রনস গুলো কাছাকাছি যাচ্ছে এবং বন্ডটা খুলে যাচ্ছে, ফলে 102 থেকে বেড়ে 107 হয়ে যাচ্ছে। এখানে লোন পেয়ারের গল্প দুজনের ক্ষেত্রে সেম, ওই জন্য লোন পেয়ার কোনো ইন্টারফারেন্স করবে না। গল্প শেষ। হাইড্রোজেন আর এখানে জল আর সালফার, হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে একই গল্প। এখানে জলের ক্ষেত্রে অক্সিজেনের দিকে চলে যাবে আর এখানটা মাঝামাঝি জায়গা থাকবে, অক্সিজেনের দিকে চলে যাবে বলে এখানে বিকর্ষণটা বেশি হবে, বিকর্ষণ বেশি বলে এখানে 92, কিন্তু এখানে বিকর্ষণ বেশি বলে বন্ডগুলো বেশি খুলবে, 105 হয়ে গেল। গল্প শেষ। চলো এখানটা দেখবি দেখিয়েছিলাম যে ডাবল বন্ড আছে ইথিলিন এবং ফসজিনে, দুটোর ক্ষেত্রেই আছে। এবার তোকে এখান দিয়ে বলেছিলাম যে ট্রিপল বন্ড, কারণ দেখ যত পাই বন্ড বাড়ছে
ট্রিপল বন্ড মানে কি একটা সিগমা দুটো পাই, তো যত পাই বাড়ছে তত ভলিউম বাড়ছে। তো বলেছিলাম ট্রিপল বন্ডের আকার সবচেয়ে বড়, তার মানে এদের রিপালশনটা সবচেয়ে বড়। তারপরে ট্রিপল বন্ড ডাবল বন্ড, তারপরে ডাবল বন্ড তারপর ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, তারপর লাস্টে সিঙ্গেল বন্ড। এবার এখানটা তোদেরকে দুটো এক্সাম্পল দেখিয়েছিলাম যে এই বন্ড অ্যাঙ্গেল গুলো না 120 ডিগ্রি করে হওয়ার কথা। তোরা এখন জানিস হাইব্রিডাইজেশনের ফলে ডাবল বন্ড যখন থাকবে sp2 যখন থাকবে বন্ড অ্যাঙ্গেল 120 হবে। কিন্তু এখানে কি দেখতে পাচ্ছিস, এই যে ইথিলিন মলিকিউলটা রয়েছে, এই যে সি ডাবল বন্ড সি, হাইড্রোজেন, এখানটায় এই ডাবল বন্ডটা এই সিঙ্গেল বন্ড গুলোকে বেশ ভালো করে রিপালশন দিচ্ছে, সেই কারণে এই সিঙ্গেল বন্ড গুলো চেপে আসছে, ফলে এই অ্যাঙ্গেলটা 120 থেকে কমে যাচ্ছে। এখানেও ঠিক একই রকম কেস, এখানটা সি ডাবল বন্ড ওটা এই সিঙ্গেল বন্ড গুলোকে রিপালশন দিচ্ছে, ফলে এগুলো ভেতরের দিকে চেপে আসছে, 120 থেকে কমে 112 হয়ে যাচ্ছে। এটাই VSEPR এর রুল নাম্বার 4 ছিল। বাকি এই যে এক্সাম্পলটা আছে তোরা দেখে ফেলেছিস, রেজোন্যান্স করানোর পরে আমরা এটাকে অলরেডি করিয়ে দিয়েছি। সেখানে আমরা নতুন করে একটা প্লট সাজিয়ে কত সুন্দর করে রেজোন্যান্সের মাধ্যমে কোঅর্ডিনেট বন্ডিংকে ডিসকাস করে এই জায়গাটা করিয়েছিলাম, গল্প শেষ হয়ে গেছে। ব্যাস এই ছিল হাইব্রিডাইজেশনের পার্টটা, আপনাদেরকে নেক্সট দিন করাবো। হাইব্রিডাইজেশন কিভাবে হয়েছিল না হয়েছিল সব বলেছি, কেন হাইব্রিডাইজেশনটা ইনক্লুড হয়েছিল সিলেবাসের মধ্যে সেটাও বলেছিলাম, কেন ইন্ট্রোডিউস হয়েছিল চ্যাপ্টারটা সেটাও বলেছিলাম। আজকের মতো এখানে, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। কেমিস্ট্রি এইভাবেই পড়তে হবে। রিভিশন যারা করছিস তারা তো অলরেডি আগে পড়েছিস বলেই করছিস, যারা এখনো এইভাবে পড়ছিস না কেমিস্ট্রিটাকে, তাদেরকে বলবো দেখ নিচে পিন কমেন্টের মধ্যে সমস্ত ডিটেলস দেওয়া আছে। যদি কেমিস্ট্রি শিখতে চাস, যদি কেমিস্ট্রি প্রপারলি পড়তে চাস, তাহলে ধামাকা প্রোতে ভর্তি হয়ে যেতে পারিস। দুখানা ব্যাচ আছে, একটা হচ্ছে কেবলমাত্র ক্লাস 11 এর 1 বছরের ব্যাচ সেমিস্টার 1 প্লাস সেমিস্টার 2, যেটা ওয়ান টাইম ফিস হচ্ছে 999 টাকা, তোকে একবারই পে করতে হবে। এটা বেসিক্যালি সেমিস্টার 1 এর ফিস সবাই রাখে, কিন্তু আমি দুটো ফিস একসাথে রেখে দিয়েছি। সেমিস্টার 1 আর 2 দুটোই পেয়ে যাবি তুই একবার 999 পে করলে। আরেকটা দেখবি আছে আমাদের 1799 টাকার ব্যাচ, ওইটা যদি তুই একবার নিয়ে নিতে পারিস, ওটা হচ্ছে কম্বো ব্যাচ বলে দেখবি লেখা থাকবে। ওতে সেমিস্টার 1, 2, 3, 4 চারটেই কভার হয়ে যাবে। মানে একবার পে করলে 24 মাস, 2 বছর, 4টে সেমিস্টার ফুল কভার, 11, 12 আর কোনোদিন পে করতে হবে না। তুই একদম 12 করবি প্লাস একটা বছর এক্সট্রা পাবি, মানে 3 বছরের ব্যাচ। মানে অনেকে কম্পিটিটিভের জন্য বেসিক দরকার পড়ে, তো ওগুলো সব তোর কভার হয়ে যাবে, গল্প শেষ। তাহলে এই ছিল দেখ গোটা ব্যাপার। বাকি পরের দিন হাইব্রিডাইজেশনের গল্প হবে। দেখা হচ্ছে সবার সাথে বন্ডিং এর 3rd রিভিশন ক্লাসে। সবাই ভালো থাকিস, টাটা। আর যারা এখন আমাদের কোয়েশ্চেন প্র্যাকটিস ক্লাসগুলো করছিস না, বিশাল জিনিস মিস করছিস ভাই, গিয়ে চ্যানেলের মধ্যে দেখ নতুন হলে।